একবারে গণ্ডগ্রাম না হলেও সমস্ত এলাকাটি এখনো সামান্য বৃষ্টি হলে কালো অন্ধকারে ঢেকে যায়, অর্থাৎ লোডশেডিং। আজও তার অনিয়ম হয়নি। ইটের বাড়িগুলোতে মোমবাতি, হ্যারিকেন প্রভৃতির আলো থাকলেও রাস্তাঘাট একেবারে ঘন কালির আড়ালে চাপা পড়েছে। গ্রামের ঠিক মাঝেই একটা বিশাল বটগাছ। এই বটগাছের ঠিক নিচেই ফণির চা দোকান। বর্ষার সন্ধ্যেতে তাই যথারীতি আড্ডাবাজ লোক চা দোকানে জমায়েত হয়েছে। চলছে নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা, নানা জনের নানা মত সব বিষয়ে, মানে বাকবিতণ্ডা এবং হাসি ঠাট্টা, সব মিলিয়ে আড্ডা একেবারে তুঙ্গে। না ভাই, যাই বলিস না কেন, বেনেদের ছেলেটা শেষে এই কচি বয়সে সিগারেট খাওয়া ধরলো। আরে কি মুশকিল, হচ্ছিল তো ভূত নিয়ে কথা, এর মধ্যে হঠাৎ বেনেদের ছেলেকে টেনে নিয়ে এলে যে। কাজ কমের যা অবস্থা, নিজেরাই না খেয়ে ভূত হবরে কদিন পর, আর ভূতের কথা বলিস নি ভাই। আরে বিপ্লবদা, তোমার কথা শুনে মনে পড়লো, বসন্তর ঠাকুরদার কি অবস্থা গো? বুড়ো মানুষ, কি ভোগাই না ভুগছে শেষ বয়সে, চোখে দেখা যায় না। ডাক্তার অবশ্য জবাব দিয়ে দিয়েছে শুনলাম। হরি ডাক্তার তো, ও যখন বলেছে বুড়োর আয়ু শেষ, তখন আর কে বাঁচাবে? আর বুড়োর বয়স তো কম হলো না, বাপরে বাপ। আরে বসন্তরই তো মেয়েটার বিয়ের বয়স হলো, এখনো যে বুড়ো টিকে আছে। তা যা বলেছ ফণিদা, বুঝলে তো, বুড়োর হাড়ের না বেশ জোর আছে। এমন সময় ছাতা মাথায় নিমাই হন্তদন্ত হয়ে হেঁটে এসে দাঁড়ালো চা দোকানের সামনে। তাকে আসতে দেখি সবাই তার দিকে তাকালো। বিপ্লবদা, নচে তোমরা সব এখানে আসো দেখছি, চলো সবাই, বসন্ত ঠাকুরদাই 10 মিনিট আগেই মারা গেল। ফণি অবাক হয়ে চোখ কপালে তুলে বলল, বলিস কি? এই এক্ষুনি আমরা কথাবার্তা বলছিলাম বুড়োটাকে নিয়ে। আহারে, যা বলেছ, শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা কি করেছে বাড়ির লোক? সেজন্যই তো তোমাদেরকে ডাকতে এলুম, চলো সবাই। এরকম খবর শুনে কেউ আর বসে থাকতে পারলো না। বিপ্লব, নোটে, সমর তিনজনেই ছাতা মাথায় নিমাইয়ের সাথে চলল বসন্তের বাড়ির দিকে। ফণি তাদের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। খবরটা শুনে সত্যি একটু খারাপ লাগছে তার। ঝমঝমে বৃষ্টির তোর মাথায় নিয়েই চারজনে এসে তারা হাজির হলো বসন্তের বাড়ি। বসন্ত অবস্থাপন্ন গৃহস্থ, দোতলা ইটের বাড়ি তার। বাড়ির ইটগুলো কাঁধ বের করে আছে, কিন্তু বাড়ির সামনে এসে অবাক হতে হলো তাদের। দাওয়ায় বসন্তর বউ, মেয়ে আর বাড়ির অন্যান্য সদস্যরা জড়ো হয়ে দাঁড়িয়ে আছে, যেন তারা খুব ভয় পেয়েছে কোনো কারণে। কি হয়েছে রে বসন্ত, তোরা সব এখানে একসাথে কি করছিস? তোরা এখানে তো ঠাকুরদার ঘরে কে? ঠাকুরদা উঠে বসেছে। আমরা সবাই নিজের চোখকে দেখেছি। বাবা গো, রাম রাম। কি যাতা বকছিস বসন্ত? কি হয়েছে গো বৌমা? আর দাদা বলবেন নি, তরকর্তার দেহটা হঠাৎ উঠে বসেছে। বাবা গো, আমার তো এখনো ভেতরটা ধকধক করছে। মরা মানুষ ওরকম করে উঠে বসতে পারে নাকি? আপনারাই বলেন। কি আবল তাবল বকছে এরা। এই বিপ্লবদা, চলো তো দেখি কি ব্যাপার। সবার কথা উপেক্ষা করে নোটে আর বিপ্লব হুড়মুড় করে বাড়ির মধ্যে ঢুকলো। বসন্ত ঠাকুরদা বাইরের ঘরেই থাকতেন। ঢুকে তারাও চমকে গেল যেন। বুড়ো মানুষটা সত্যি খাটের ওপর উঠে বসে আছেন। আর ঝিরঝিরে দেহ তার, পা পর্যন্ত কাঁথাটা ঢাকা। বুড়োটা যেন ওদের দেখে মুখ ফিরিয়ে তাকালো। কে গো তোমরা? বসন্তকে একটু ডেকে দিতে পারো? আমার বড় খিদা লেগেছে গো। বুড়োর কথা শুনে বসন্ত দুরু দুরু বুকে তাদের পেছনে এসে দাঁড়ালো। তার ঠাকুরদা কথা বলছে দেখে মুখ হা হয়েই রয়ে গেল। কে এলি রে? বসন্ত নাকি? বাবা দুটো খেতি দে বাপ, বড় খিদা লাগছে যে।
তোরা কি রে? বুড়ো মানুষ হয়তো এই ঠান্ডায় একটু ঝিম মেরে গেছিল, অমনি তাকে মরে গেছে ধরে ভেবে নিলি? যা তা, খেতে দে বুড়ো মানুষটাকে, আমরা চলি। পারিসও বটে। বিপ্লব, নোটে আর সমর এরপর বেরিয়ে পড়লো বসন্তর বাড়ি থেকে। নিমাই রয়ে গেল সেখানে। বহু হাওয়া আর ঝমঝমে বৃষ্টিতে দুর্যোগের রাতের আবহাওয়া যেন অন্য কোনো অঘটনের ইঙ্গিত দিচ্ছে ঘোষপুকুরে। মজা খালটার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সমর আর থাকতে পারলো না। বিপ্লব আর নোটের উদ্দেশ্যে বলে উঠল, কিরকম হলো বলো তো বিপ্লবদা? মানে এতগুলো লোক একটা মানুষকে মৃত ভাবলো, হঠাৎ সে উঠে বসলো, ঠিক বুঝলাম না। হ্যাঁ, কি আবার হবে? বললাম না, ঠান্ডায় বুড়োর হাড় মাস জমে গেছে, তাই ঝিম মেরে পড়েছিল। আর এরাও দেখতে ভুল করেছে, তাই মরা মনে করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও কিছু না। আর কেউ কোনো কথাই বলল না এ ব্যাপারে। সবাই আর চায়ের দোকানে না গিয়ে বাড়ির দিকে যাওয়াই ঠিক মনে করলো। এই বৃষ্টির কোপ কখন যে কমবে তা প্রকৃতি ছাড়া কারোরই জানার কথা নয়। এই ঘটনার পর প্রায় 2 দিন কেটে গেছে। সাধারণ আধা গ্রাম্য জনজীবন নিজেদের নিয়মেই চলছে। লোকজন নিজেদের কাজে যাচ্ছে, গরুর গাড়ি নিয়ে জিনিসপত্র আনা নেওয়া চলছে হাট থেকে। সাধারণ মানুষের অতি সাধারণ রোজ নামচা। নবীন রোজকার মতো আজও হাট থেকে চালের বস্তা গাড়িতে করে নিয়ে ফিরছে গ্রামের দিকে। সন্ধে হয়ে যাওয়াতে যথারীতি ছিঁড়ে ছিঁড়ে বৃষ্টি নেমেছে প্রতিদিনের মতোই। মজা খালের পাশ দিয়ে তার গরুর গাড়িটা এগিয়ে আসছে হেলতে দুলতে। দুপাশে তাল গাছের মাথাগুলো হাওয়ায় দুলছে মৃদু মৃদু। তার গাড়িতে তার সাথে তার ছেলেও আছে। হঠাৎ নবীনের ছেলে চিৎকার করে তাকে ডেকে বলে উঠল, বাবা, ওই ওই তাল গাছে ওটা কি গো? দেখো, ওই যে। নবীন ছেলের কথায় সেদিকে তাকিয়ে যা দেখলো, সারা শরীরের লোম খাড়া হয়ে পিঠ বেয়ে ঠান্ডার স্রোত নেমে গেল তার। একটা রোগাটে শুকনো দেহ তাল গাছের গা বেয়ে উঠছে ওপরের দিকে। তার মুখে ঝুলছে একটা মুরগি। মূর্তিটার চোখগুলো যেন টর্চ লাইটের মতো জ্বলছে। গরুগুলো হঠাৎ ভয় পেয়ে বড় করে চমকে উঠে দৌড় দিল গ্রামের ভেতরের দিকে। নবীন আর তার ছেলে শুধু হাঁ করে তাকিয়ে রইল তাল গাছটির মাথার দিকে। এরপর থেকে গ্রামের প্রায় সকল বাড়ি থেকেই চুরি হতে শুরু করলো হাঁস, মুরগি, ছাগল ছানা। রাতের বেলা কে যেন এসে মুরগির খামার, গোয়াল প্রভৃতি থেকে নিয়ে যেতে লাগলো গবাদি প্রাণীগুলোকে। বেশিরভাগ লোকজনই সন্ধে হলে ঘরে দৌড় এঁটে দিতে শুরু করলো। বিপ্লব আর নোটে কিন্তু চা দোকানে না গিয়ে থাকতে পারে না। তাই হাজার ভয়ের কারণ থাকলেও তারা ফোনের দোকানে চা খেতে যায়। ফোনিও রোজ দোকান খোলে নির্ভীক হয়ে। ভয়ে দোকান বন্ধ রাখলে তার পেটের ভাত জুটবে না। আজও বৃষ্টি নেমেছে তুমুল জোরে। ছাতা মাথায় দিয়ে 2 মক্কেল চলেছে চা দোকানের দিকে। খালের পাশের বিশাল বিশাল তাল গাছগুলোর পাশ দিয়ে চলেছে তারা। দুজনেরই থেকে থেকে গায়ে কাঁটা দিচ্ছে। হঠাৎ তাদের মনে হলো একটা বিশাল তাল গাছের গোড়ায় কেউ যেন গুড়ি মেরে বসে আছে। পেছন থেকে তার হাড় ঝিরঝিরে দেহটা চোখে পড়ছে ভালোভাবে। থমকে দাঁড়িয়ে পড়লো তারা দৃশ্যটা দেখে। এই কে রে? কে ওখানে? কি করছো ওখানে আবার বসে থেকে? কে? মূর্তিটা এক ঝটকায় লাফ মেরে উঠে দাঁড়ালো। তারপর স্যাঁত করে ঘুরে তাকালো তাদের দিকে। বিদ্যুতের আলোয় তার চেহারাটা স্পষ্ট হলো। বিকৃত দেহ, মুখে ঝুলছে একটা হাঁসের ঘাড় দোমড়ানো মৃত শরীর। মূর্তিটা হাওয়ায় ভেসে একটু এগোলো তাদের দিকে। আর দাঁড়ালো না ওরা দুজন ওখানে। ছাতা টাতা ফেলে প্রাণপণে দৌড় দিল উল্টো দিকে। চা খাওয়া মাথায় উঠলো তাদের। প্রাণে বাঁচলে অনেক চা খেতে পারবে পরে। সকাল হয়েছে। রাতের বৃষ্টির চিহ্ন চারিদিকে। আকাশ এখনো মেঘলা। পুরোহিত চাটুর্য মশাই
মুখে চিন্তার ভাব নিয়ে চলেছেন মন্দিরের দিকে। মন্দিরের সামনে এসে দেখলেন দুজন লোক কাক ভেজা হয়ে বসে আছে। ভয়ে ঠকঠক করে কাঁপছে তারা। কি ব্যাপার, তোমরা এত সকালে এখানে? চাটুর্য মশাই, আমাদের বাঁচান। কাল আমরা যা দেখেছি, আমাদের শরীর এখনো ঠকঠক করে কাঁপছে। আহা, শান্ত হও, শান্ত হও। কি হয়েছে বলো? বিপ্লব এবার সব বলে চলল আগের দিনের ঘটনা। সব শুনে চাটুর্য মশাইয়ের কপালে আরো কঠিন চিন্তার দাগ পড়ল। তিনি তাদের বললেন, গ্রামে কদিন ধরে যা চলছে কিছুই তো বুঝতে পারছি না রে বাপ। কে যে এই কাণ্ডগুলো ঘটাচ্ছে আর কি করে যে এর থেকে মুক্তি পাবো? ঠাকুর মশাই, কাল বৃষ্টির মধ্যে খুব ভুল না হলেও আমি মূর্তিটার মুখটা দেখে চিনতে পেরেছিলাম। ওটা বসন্ত ঠাকুরদা ছিল, আমি দেখেছি। কে? আবল তাবল বকছিস তুই? বুড়ো মানুষটা তো খাটের ওপর উঠে বসতেই পারে না, আর তুই বলছিস? না না ঠাকুর মশাই, ও ঠিকই বলছে। আমারও কিন্তু সেরকমই মনে হয়েছিল। একবার যাবেন নাকি বসন্তর বাড়ি? পুরোহিত চাটুর্য মশাই এক মুহূর্ত কি ভেবে মাথা নাড়লেন। তারপর তারা তিনজনই বসন্তর বাড়ির দিকে হেঁটে চললেন। সকালবেলা বসন্ত দাওয়ায় বসে চা খাচ্ছিল। বাড়ির আর সব সদস্যরা রয়েছে এদিক ওদিক। এমন সময় চাটুর্যে, নোটে আর বিপ্লবকে আসতে দেখে বেশ অবাক হলো সে। কি ব্যাপার ঠাকুর মশাই, এত সকালে কিছু ঘটেছে নাকি? চাটুর্য মশাই একবার এদিক ওদিক দেখে আসল কথাটা চেপে বলে উঠলেন, না না, তোমার ঠাকুরদার কি অবস্থা তাই দেখতে এলুম। কদিন আগে যা ভয় পাইয়ে দিয়েছিলেন। ও তাই বলুন, কিন্তু তিনি যে দেখা করতে পারবেন না। মানে সবই ঠিক আছে, কিন্তু সে সেদিনের পর থেকে সবসময় ঘুমিয়ে আছে মানুষটা। আগে সারাদিন কত গল্প করতেন আমার টিভির সাথে, এখন যেন কথাই বলতে চান না। আচ্ছা বেশ বেশ, থাকুন তিনি তার মতন। তা বলছি বাবা বসন্ত, তোমার বাড়ির কোনো হাঁস মুরগি চুরি গিয়েছে নাকি? সেটাই তো আশ্চর্য কথা ঠাকুর মশাই, গ্রামের প্রায় আর কোনো বাড়িতেই গবাদি পশু বেঁচে নেই, অথচ আমার বাড়িতে দেখুন দিব্যি ছাগল গরু সবই আছে। আচ্ছা বুঝেছি, যাই হোক, চলো হে বিপ্লব, নোটে, চলো। তোমাদের আবার ওদিকে কি একটা কাজ আছে না? চলো। বলে কাউকে আর কোনো কথা বলতে না দিয়েই চাটুর্য মশাই হন হন করে বেরিয়ে পড়লেন সেখান থেকে।